ক্লাস 10 12 নম্বর চ্যাপ্টার গোলক। প্রতি বছর আমরা মেলা থেকে তালপাতার হাত পাখা কিনে আনি। বাড়িতে ওই হাত পাখাগুলি ব্যবহার করি, কিন্তু স্কুলে যাওয়ার পথে ছোট হাত পাখা থাকলে সুবিধা হয়। তাই আমরা ঠিক করেছি বাড়ির পড়ে থাকা পিচবোর্ডের সাহায্যে হাত পাখা তৈরি করব। আমার ভাইয়ের বন্ধু সুজিত অনেকগুলি ছোট ছোট গোলাকার পিচবোর্ডের চাকতি নিয়ে এসেছে। আমার ভাই একটি পিচবোর্ড এর গোলাকার চাকতি দুই ভাগে ভাঁজ করে দুটি অর্ধবৃত্তাকার চাকতি কেটে নিয়ে সেটিতে একটি চাকতির ব্যাস বরাবর একটি কাঠি আঠা ও কাগজ দিয়ে আটকে দিল ও পাশের ছবিটির মতো হাত পাখা তৈরি করলো। কিন্তু ওই কাঠিটিকে কেন্দ্র করে যখন ভাই অর্ধবৃত্তাকার চাকতিটি ঘোরাচ্ছে, তখন অনেকটা বলের মতো ঘনবস্তু তৈরি হচ্ছে দেখছি। একে কি বলা হয়? তাহলে যখন অর্ধবৃত্তাকার চাকতিটাকে ঘোরাচ্ছি বনবন করে, তখন একটা গোলাকৃতি দেখা যাচ্ছে। তাহলে এইভাবে অর্ধবৃত্তাকার চাকতিকে ব্যাসকে অক্ষ করে চাকতিটি ঘোরালে বলের মতো দেখতে যে ঘনবস্তু দেখতে পাই সেটি গোলক। বুঝেছি, গোলকের তল বলের তলের মতো। গোলকের তল কেমন? বলের তলের মতো। তো দেখো একটা প্রশ্ন রয়েছে। কি প্রশ্ন রয়েছে? যে বুঝেছি গোলকের তল কেমন? বলের তলের মতো। তাহলে গোলকের কটি তল এবং এটি কেমন হয়? তাহলে এই জায়গাটার উত্তরটা আমরা বের করে নিই। তাহলে গোলকের একটি তল, ঠিক আছে, হ্যাঁ ঠিক বুঝেছি, গোলকের তল বলের মতো, এটি একটি বক্রতল। গোলকের একটি তল এবং এটি একটি বক্রতল। আমরা সুজিতের আনা গোলকের চাকতির সাহায্যে খুব সহজেই অনেকগুলি হাত পাখা তৈরি করলাম এবং প্রত্যেকে একটি করে হাত পাখা নিয়ে নিলাম। এবার আমরা প্রত্যেকে আমাদের হাত পাখাগুলো গোল করে ঘোরাতে থাকলাম। ঠিক আছে, তাহলে হাত পাখাগুলো গোল করে ঘোরাতে থাকিছে। এবার নেক্সট কি বলেছে দেখো। এবার আমরা ঠিক করেছি বাড়িতে ব্যবহৃত গোলকের আকারের ঘনবস্তুগুলি খুঁজি। আমার বোন একটি বড় গোলাকার চামড়ার বল এনে দিল, কিন্তু এই গোলাকার চামড়ার বল তৈরি করতে কতটা পরিমাণ চামড়া লেগেছে কিভাবে পাবো? অর্থাৎ একটি গোলকের বক্রতলের সমগ্রতলের ক্ষেত্রফল কিভাবে পাবো? মানে বক্রতলটা কতটা জুড়ে রয়েছে, আর সমগ্রতল মানে বক্রতল বা সমগ্রতল একই ব্যাপার। ক্ষেত্রফল কীভাবে পাবো? হাতে কলমে চেষ্টা করি। তো দেখো নিচে হাতে কলমে চেষ্টা করেছে। হাতে কলমে গোলকের সমগ্র তলের বা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়। একটি গোলাকার বল নিলাম এবং দুটি উলম্ব পিচবোর্ডের মধ্যে পাশের ছবিটির মতো বলটি রেখে বলটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। ব্যাসার্ধের দৈর্ঘ্য কত একক? আর একক। যেখানে ব্যাসের দৈর্ঘ্য ডি একক নির্ণয় করলাম। ব্যাসার্ধ কত? আর একক ধরেছে, আর ব্যাসের দৈর্ঘ্য ধরেছে ডি একক। বলটির উপরে একটি পিন আটকে দিলাম। ছবিটি দেখো, পাশের ছবিটিতে কেমন দেওয়া রয়েছে। বলটির উপরে পিন আটকে দিলাম, এমনভাবে জড়িয়ে দিলাম যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। দড়ির কোনো অংশ জড়ানো দড়ির উপর না থাকে। দড়ির কোনো অংশ জড়ানো দড়ির উপর না থাকে, মানে এমনভাবে জড়ানো হলো যেন টাই কোনো অংশ দড়ির উপর থাকলো না। এবার দেখো 4 নম্বরটা কি বলেছে। এবার দড়ির শুরু এবং শেষ বিন্দু দুটি চিহ্নিত করলাম এবং দড়িটি খুলে এই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব এল মাপলাম। দড়িটি খুলে একটি বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্বকে কত মেপেছি? এল ধরেছি। মধ্যবর্তী দূরত্বটা কত? এল। দড়ির শুরু এবং শেষ বিন্দু দুটি চিহ্নিত করলাম
এবং দড়িটি খুলে ওই বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, দেখেছো, মানে শেষটা আর মাথাটা মানে খুলেছে। এবার দুটোর যে দূরত্ব, সেই দুটোর দূরত্ব কী দিয়ে চিহ্নিত করেছে? এল দিয়ে মাপলাম। আচ্ছা, এল ধরেছে। মোটা সাদা আর্ট পেপারের আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্ত অঙ্কন করলাম। মোটা সাদা আর্ট পেপারে এবার আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের 4টি বৃত্ত অঙ্কন করলাম। 4টি বৃত্ত অঙ্কন করা হলো। এবার প্রতিটি বৃত্ত ওই একই রকম দড়ি দিয়ে পাশের ছবির মতো ভরাট করলাম। ঠিক যেভাবে লাইন বা লাইন ভরাট ছিল ওভাবে ভরাট করলাম। মেপে দেখছি প্রতিটি বৃত্ত ভরাট করতে এ দৈর্ঘ্যের দড়ি লেগেছে। মানে কত দৈর্ঘ্য দড়ি লেগেছে ধরেছি এ, ঠিক আছে। আবার দেখছি এল মানে আমরা কি জানি? মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব। তাহলে মধ্যবর্তী দূরত্ব দেখো 4টা বৃত্ত এঁকেছি, সেই জন্য 4a। তাহলে কটা বৃত্ত রয়েছে? 4। আর দৈর্ঘ্য কত ধরেছি? দড়ির দৈর্ঘ্য এ, তাহলে 4a। তাহলে এল সমান সমান 4a। তাহলে অতএব গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফলের সূত্র কি? 4 ইন্টু আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল। তাহলে 4 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক সমান সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে এটা সূত্রটা ভালো করে মুখস্থ করে নিবে। গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 4 ইন্টু পাই আর স্কোয়ার বর্গ একক সমান সমান 4 পাই আর স্কোয়ার বর্গ একক। গোলকের বর্গতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে গোলকের বক্রতলের বা সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হলো? 4 পাই আর স্কোয়ার। ঠিক আছে, এই সূত্র ধরে ধরেই কিন্তু অঙ্কগুলো চলবে, বুঝেছি। তাহলে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের চামড়ার বল তৈরি করতে 4 পাই আর স্কোয়ার বর্গ একক চামড়া লাগবে। প্রয়োগ: যদি বলটির ব্যাস 42 সেমি হয় তবে বলটিতে কতটা চামড়া লেগেছে হিসাব করি। তাহলে বলটির ব্যাস কত? 42 সেমি বলে দিয়েছে। বলটির ব্যাসার্ধ তাহলে কত হবে? ব্যাসার্ধ মানে কি? ব্যাসের হাফ। তাহলে 42 বাই 2 সেমি সমান সমান তাহলে 21 সেমি। কাটাকুটি করে পেয়ে গেলাম। বলটির সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র যে তলটা তার ক্ষেত্রফল কত? একটু আগেই আমরা দেখো সূত্র পেয়েছি 4 পাই আর স্কোয়ার, তাই তো? আরে 4 পাই ইন্টু আর এর মান কত পেয়েছি? ব্যাসার্ধ মানেই আর 21 হোল স্কোয়ার বর্গ সেমি সমান সমান 4 ইন্টু পায়ের মান সর্বদা 22/7, ঠিক আছে। 22/7 ইন্টু 21 কেন লিখলাম? হোল স্কোয়ার আছে তাই, সেই জন্য বর্গ সেমি। তাহলে এটার অ্যান্সারটা কত হবে? কিভাবে হয়েছে দেখিয়ে দিচ্ছি তোমাদের। দেখে নাও। তাহলে বলটির ব্যাসার্ধ আর, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র 4 পাই আর স্কোয়ার গণনা 4 ইন্টু পায়ের মান সবসময় 22/7, এটা ভালো করে মুখস্থ করবে। ইন্টু তাহলে আর এর মান কত? 21 স্কোয়ার হোল স্কোয়ার সমান সমান 22 ইন্টু 22/7 ইন্টু 21। এবার দেখো 7 আর 21 কেটে গেছে, তাহলে 3 থেকেছে। হ্যাঁ, এবার প্রত্যেকটা গুণ করে নেবে। 5544, এটাই হবে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট অঙ্ক। লোহার পাতে তৈরি একটি গোলকের ব্যাস 14 সেমি। তাহলে গোলকটিকে রং করতে প্রতি বর্গ সেমি যদি 2.5 টাকা হিসাবে লাগে তাহলে কত খরচ পড়বে হিসাব করি।
তাহলে 2 নম্বর অঙ্কটা প্রয়োগের দেখে নাও চট জলদি। দেখো তাহলে কি হবে, হ্যাঁ তাহলে দেখে নাও 14 সেমি ব্যাসের একটি লোহার গোলকের রং করতে প্রতি বর্গমিটারে যদি 2.5 টাকা হিসাবে মোট খরচ করি তাহলে কত টাকা খরচ পড়বে। তাহলে গোলকটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ বের করতে গেলে কি করতে হবে, আর সমান 14/2 ইকুয়াল টু কাটাকুটি করে 7 সেমি। গোলকটির উপরিতলের ক্ষেত্রফল, উপরিতলের ক্ষেত্রফল কি আমরা ক্ষেত্রফলের জানি, সমগ্র বা বক্রতলের সম্পূর্ণ জানি আমরা, সূত্রটা কি 4πr² হলো। তাহলে পায়ের মান কত, 4 ইন্টু পায়ের মান 22/7 ইন্টু 7-এর স্কোয়ার, তাহলে 7-এর স্কোয়ার 49। এবার দেখো 7 আর 7 কেটে গেল, 7 আর 7 একটা কেটে গেল, উপরে 7 থাকলো, তাহলে 4, 22 আর 7 এই তিনটা যদি গুণ করো, 4 দুগুণ 4, 22 আর 7, তাহলে এটা গুণ করে দেখাই তোমাকে। ধরো 7 আর 7 একটা কেটে গেছে, 4, 22 আর 7 এটা গুণ করে দেখাই। তাহলে 616, ঠিক আছে। মানে দেখো 7-এর স্কোয়ার মানে কি, দুটো 7 হওয়া দরকার, কিন্তু একটা 7 কেটে গেল, নিচের 7টা আর উপরের 7টা কেটে গেল, তাহলে একটা 7 থাকলো। তাহলে 4, 22 আর 7 গুণ করে 616 বর্গমিটার হলো। হ্যাঁ, এবার তাহলে বর্গ সেমি, তাহলে তাই মোট খরচ কত পড়েছে, 616 ইন্টু 2.50। আমরা কি জানি যে গুণফল যেটা বেরোবে তার দশমিকের গুণ কী করে করতে হয়, যে কত ঘর আগে দশমিক আছে, 2 ঘর আগে, তাহলে 2 ঘর আগে দশমিকটা বসিয়ে কেটে দেব। তাহলে নিশ্চয়ই 616 ইন্টু 2.50, দেখে নাও গুণটা। ঠিক আছে, 1540 টাকা। সমাধানের ধাপগুলো দেখে নাও। এই দেখো এখানে দুটো 7 আছে, একটা 7 কেটে গেছে, 616। ওকে, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছ। চলো নেক্সট অঙ্ক। এবার দেখো কি বলেছে, ওই গোলাকার 2 নম্বর অঙ্কটা, ওই গোলাকার 2 নম্বর দেখো হলুদ কালিতে 2 করে দেওয়া আছে। হ্যাঁ, ওই গোলাকার বলটি যদি নিরেট পাথরের বল হতো তবে ওই বলে কতটা পরিমাণ পাথর থাকবে কিভাবে পাবো। তাহলে গোলকের আয়তন নির্ণয় মাধ্যমে পাবো, তাহলে আয়তনের নির্ণয় মাধ্যমে পাবো। তাহলে আয়তনের সূত্রটা কি, গোলকের আয়তনের বের করতে গেলে কোন সূত্র ফলো করতে হয়, দেখো দেওয়া রয়েছে, এগুলো মুখস্থ করবে। একটু আগে যেটা আমরা পেলাম যে গোলকের ক্ষেত্রফল বের করার সূত্র কত, সমগ্র তলের ক্ষেত্রফল 4πr², তাই তো। আর আয়তনের বের করার সূত্র কি, 4/3πr³, তাই তো, ঘন একক বা কিউব, তাই তো, ঘন একক। তাহলে গোলকের আয়তন 4/3πr³ ঘন একক, যেখানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, যেখানে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। ঠিক আছে, বুঝেছি। r একক দৈর্ঘ্যের ব্যাসার্ধের নিরেট পাথরের বলে পাথর আছে। তাহলে এই যে দেখো হচ্ছে কি যে আমাদের আয়তন বের করতে গেলে কি করতে হবে, 4/3πr³ ঘন একক, এর সূত্র একটা। হ্যাঁ, তাহলে 3 নম্বর সূত্রটা দেখো, 3 নম্বর প্রয়োগটা দেখো। 14 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট বলেছে, কিন্তু ব্যাসার্ধ না, ব্যাস বিশিষ্ট গোলাকার নিরেট পাথরের বলে কতটা পরিমাণ পাথর আছে হিসাব করি। তাহলে গোলাকার নিরেট পাথরের বলে ব্যাসার্ধের দৈর্ঘ্য, তাহলে বলের আগে ব্যাসার্ধ বের করতে হবে। ব্যাস দেওয়া রয়েছে 14/2 সেমি সমান 7 সেমি। অতএব গোলাকার নিরেট পাথরের বলে পাথর আছে কত, দেখো 4/3 ইন্টু 22/7 ইন্টু 7, তো 7³ মানে কি, 3টে 7 হবে, 7 ইন্টু 7 ইন্টু 7, তাই তো, 7 ইন্টু 7 ইন্টু 7, তো নিচে দেখো 22-এর নিচে 7 আছে, তাহলে দেখো যদি এভাবে করি 7 ইন্টু 7 ইন্টু 7,
তাহলে একটা 7 কি নিচে আরেকটা 7 ছিল, সেই 7 থেকে কেটে গেল, তাহলে দুটো 7 থেকে যাচ্ছে। বুঝতে পেরেছো তো? তাহলে ঘনসেমি, তাহলে এ কত ঘনসেমি হবে অ্যান্সারটা দেখে নিই। দেখো নিচের 7 উপরের 7 কেটে গেল, তাহলে 49 4/3 22 ইন্টু 49, ঠিক আছে? নিচের 7 আর ওখান থেকে একটা 7 কেটে গেছে, দিয়ে দেখো গুণফল তাহলে কত হয়েছে, 22, 4 আর 49 যদি গুণ করি, তাহলে 4312, 4312, ঠিক আছে? 4312/3, 49টা ওখানে আমি 7 ইন্টু 7 করেছি। হ্যাঁ, ঠিক আছে। এই 2টা নামিয়ে দিলাম, ঠিক আছে? এবার তাহলে 3 4 12, বুঝতে পেরেছো? কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে, তাই তো? প্রথমে তাহলে কত দিয়ে দিলাম, 1 দিয়ে, 4 3 বার দিলাম 1, 3 বেঁচে গেল। কত দিলাম, 4 দিয়ে 12, 3 থেকে 2 বার দিলাম 1, 1 আর সামনের একটা নেমে গেল। এখানে দিলাম কত, 3 দিয়ে, তাহলে কত হলো, 9, ম্যানেজ করে কত পেলাম, 10 11 2, 2 আর ওই 2টা নেমে গেল, 7, তাই তো? 7 দিয়ে দিলাম, তাহলে 21, বাঁচে 1, তাহলে কত হলো, এটা মিটিয়ে দেখিয়ে দিই ভালো করে, তাহলে কত হয়েছে, তাহলে হলো 14 3 7/1/3, তাই তো? তাহলে এটা হবে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে বোঝা গেছে অঙ্কটা কত ঘনসেমি হবে। এবার দেখো প্রয়োগ 4, কত বলেছে, যে 0.7 দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোন পাথরের গোলাকার বল চৌবাচ্চার জলে ডোবালে কতটা পরিমাণ জল অপসারিত হবে হিসাব করে লিখি। মানে 0.7 দৈর্ঘ্যের ব্যাসার্ধের কোনো একটা পাথরের গোলাকার বল চৌবাচ্চার জলে ডুবিয়েছে, এবার কতটা পরিমাণ জল অপসারিত হবে সেটা হিসাব করে লিখি। মানে কতটা জল অপসারিত হয়ে গিয়েছে সেটা হিসাব করতে হবে এবার। হ্যাঁ, দেখে নাও অ্যান্সারটা।
তাহলে 0.7 ডেসিমি ব্যাসার্ধের একটি গোলাকারের বল জলে ডোবালে সম্পূর্ণ ডোবালে সমপরিমাণ অর্থাৎ জল অপসারিত হবে। তাহলে আর্কিমিডিসের নীতি অনুযায়ী অপসারিত জলের পরিমাণ গোলকটির আয়তনের, তাহলে আমরা যে সূত্রটা পেলাম একটু আগে, গোলকের আয়তনটা আমাকে দেখতে হবে 4/3 পাই আর কিউব। ঠিক আছে, তাহলে কতটা আয়তন অপসারিত হয়েছে সেটা আমাদেরকে বের করতে, তাহলে আগে আয়তনটা বের করতে হবে। সূত্রের মাধ্যমে নির্ণয় করা হয়েছে যে এই বিষয়ে, তাহলে দেখো সমাধানটা দেখে নাও। গোলাকার বলের ব্যাসার্ধ আর সমান 0.7 ডেসিমি, অপসারিত জলের পরিমাণ, গোলকটির আয়তন সমান 4/3 পাই আর কিউব ঘন একক সমান 4/3 ইন্টু 22/7, পায়ের মান সবসময় জানি 22/7, আর কত, এই যে 0.7, তাই তো 0.7 কিউব ঘন সেমি, তাহলে 4/3 ইন্টু 22/7 ইন্টু 0.7 ঘন সেমি। এবার দেখো কি হয়েছে, এবার আমরা 3টা 0.7 ওটা গুণ করা হয়ে গিয়েছে। ঠিক আছে, তাহলে 4/7 আর ওটা গুণ করে নিচে কত 3 সাথে একক গুণফল ওটা পেয়ে গিয়েছি। তাহলে বুঝতে পেরে গেছো আনসারটা। ঠিক আছে, চলো নেক্সট। যদি কোনো গোলাকার সমগ্র তলের ক্ষেত্রফল 2464 বর্গমিটার হয়, তবে ওই গোলাকার আয়তনের কত হিসাব করি। তাহলে গোলাকার ব্যাসার্ধের দৈর্ঘ্য আগে 8 মিটার ধরতে হবে। শতকরা অনুসারে ক্ষেত্রফলটা দিয়ে দিয়েছে দেখো, তাহলে 4πr² = 2464, তাই তো, এটা দেওয়া রয়েছে, সূত্রটা সমান অত। তাহলে এবার দেখো, তাহলে এখানে 4 ইন্টু 22/7, পায়ের মান সবসময় জানি, ইন্টু r² = 2464, বা r² সমান 2464 ইন্টু 7π 22 ইন্টু 4, 7/22 ইন্টু 4। ঠিক আছে, কেন হলো ওদিকে গিয়েছে দেখো, এই লেখাটা ওদিকে চলে গিয়েছে, যেন উল্টে গিয়েছে। হ্যাঁ, উল্টে গিয়েছে দেখো, আর স্ক্রিপ্টটা এদিকে রেখেছি আর বাদ বাকি লেখাগুলো ওদিকে দিয়ে দিয়েছি, তাই জন্য হচ্ছে কি যে 7টা ওদিকে গিয়ে উপরে উঠে গিয়েছে, আর 4 আর 22টা নিচে থেকে গেছে। হ্যাঁ, এবার দেখো বুঝতে পেরে গেছো আশা করি। ওই পারে গেলে গুণ থাকলে ওদিকে গেলে ভাগ হয়। এবার দেখো কাটাকুটি করে ওখানে 28 পেয়েছি, উপরে কাটাকুটি করে 28 হয়েছে। হ্যাঁ, তাহলে দেখিয়ে দিই, গুণের আগে হিসাবটা দেখিয়ে দিই তোমাদেরকে। 24 6 4কে যদি 22 দিয়ে ভাগ করি, তাহলে 112। এটাকে আবার 4 দিয়ে ভাগ করি, দেখো উত্তর মিললো। তাহলে একবার হচ্ছে কি যে 22 দিয়ে কেটে ওটা পেয়েছি অ্যান্সার, আর 4 দিয়ে কেটে এটা অ্যান্সার পেলাম। ঠিক আছে, 22 দিয়ে কেটে ওটাও অ্যান্সার বসাবা, দিয়ে 4 দিয়ে কেটে ওটা অ্যান্সার বসাবা। ঠিক আছে, 28 বসাবা, 28 ইন্টু 7 = 7² ইন্টু বুঝতে পেরে গেছো আশা করি। 28 ইন্টু 7, আশা করি এটা বুঝে গেছো। চলো নেক্সট।
তাহলে ওই গোলকের আয়তনের যেটা সূত্র আমরা জানি কি, ওটা তো ক্ষেত্রফল বের করলাম, ক্ষেত্রফল 14 বেরালো, ঠিক আছে, ক্ষেত্রফল তো 14 বেরিয়েছে, ঠিক আছে, ক্ষেত্রফল 14 বেরিয়েছে। বুঝেছো তো? এখানে 7 স্কোয়ার 2 স্কোয়ার কী করে হলো? দেখো 28 হচ্ছে কি যে 28টা কি 4 7 28, তাহলে 4 কার স্কোয়ার, 4 7 28 তো 4 ইন্টু 7, 4 7 28, তাহলে দেখো 4 কতর স্কোয়ার, 2 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 4, তাহলে 2-এর স্কোয়ার হচ্ছে 4, আর 7 ওখানে তো রয়েছেই, ওই জন্য হয়ে গেল কি 2 ইন্টু 2 মানে 2-এর স্কোয়ার, আবার কি হলো 7 ইন্টু 7, বুঝে গেছে? তাহলে দেখো অ্যান্সারটা কত হলো 196, ঠিক আছে। এবার 196কে যদি আমি স্কোয়ার বের করি, হ্যাঁ, তাহলে কত স্কোয়ার, 14 ইন্টু 14 ইজ ইকুয়াল টু 196, তাহলে এটা কত স্কোয়ার 196, 14-এর স্কোয়ার। তাহলে এদিক থেকে দেখো যদি আমি তাহলে 196 পেয়েছো। চলো নেক্সট, এবার দেখো কি বলেছে, তাহলে আর ইজ ইকুয়াল টু 14 পেয়ে গেলাম, তাহলে 196টা 14-এর স্কোয়ার আর এর স্কোয়ার কেটে গেল, আর ওদিক থেকে 14-এর স্কোয়ারটা কেটে গেল। ওই গোলকের আয়তন 4/3, ওই গোলকের আয়তন 4/3 ইন্টু 22/7 ইন্টু 14 ইন্টু 14 ইন্টু 14, কেননা আমরা সূত্রটা জানি, ঠিক আছে। সূত্রটা কি, গোলকের আয়তনের সূত্র কত, সূত্রটা কি যে 4/3 পাই আর কিউব ঘন একক, গোলকের আয়তনের সূত্র, সেই হিসাবেই গোলকের আয়তনের সূত্র এখানে বসানো হয়েছে। তাহলে 4/3 ইন্টু পাই 22/7 ইন্টু কি আর এর কিউব, তাই তো, আর কত পেয়েছি 14 কিউব মানে 3 বার গুণ করব, কিউব মানে 3 বার গুণ করব, তাহলে এটা ভাগ করে এটা আনসার পাবো, ঠিক আছে। কাটাকুটি করে এটা একটু করে নেবে কাটাকুটিটা, নাহলে কাটাকুটিটা আমি দেখিয়ে দিচ্ছি। फोर बाई थ्री इंटू 22/7, তাই তো, फोर बाई 3 इंटू 22/7 इंटू 14 আর 14, তাই তো। তাহলে একটা 14 এটা কাটালাম, তাহলে এখানে 2 থাকলো, 3 দিয়ে তো কিছু কাটা যাবে না। এবার দেখো তাহলে কী হবে, গুণ করতে হবে, হ্যাঁ, তাহলে বাই 3, তাহলে উপরে কটা গুণ করতে হবে, 4 ইন্টু 22 ইন্টু 2, তাহলে এটার গুণফলটা দেখে নিই, 4 ইন্টু 22 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 176, তাহলে বাই কত ছিল 3, তাই তো, ইন্টু সরি একটু ভুল হয়েছে, 14 ইন্টু 14টা লিখতেই ভুলে গিয়েছি। আচ্ছা 4 ইন্টু 22 ইন্টু 2 ইন্টু 14 ইন্টু 14, তাহলে এটা আনসার হলো। এবার ভাগ কত 3,
তাহলে 11,000, এই যে দেখো 11,498.67। ঠিক আছে, মিলে গেছে। চলো, যেহেতু বাটিটি নিডেড নয়, ঠিক আছে, যেহেতু বাটিটি নিডেড নয় সেহেতু বাটিটি বক্রতলের ক্ষেত্রফল দেওয়া রয়েছে। অর্ধগোলাকার বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr²। ঠিক আছে, তাহলে এবার ব্যাসার্ধ পেয়ে গেলাম। রুট করে কত পেলাম ব্যাসার্ধ? বর্গমূল করে 5.25 বর্গমূল। এবার দেখো ব্যাসার্ধ 5.25 বর্গ সেমি, সুতরাং বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য 5.25 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 10.5 সেমি। 27.5625 এটা বর্গমূল করতে হবে, তাই তো? দেখো বর্গমূলের সূত্র দেখো, তাহলে 5 প্রথমে দেখো আগে ভাগ করে দেবো, এই দুটো দুটো দুটো, দশমিক পরে দেখছি। তাহলে 5 5 5 25, তাহলে 27 থেকে 25 বাদ দিলে 2, তাই তো? 2 থেকে গেল। এবার আমরা কি জানি, এটা কিন্তু একটা নামবে না, এটা ডবল নামবে। তাহলে 5 আর 6 নেমে গেল। ঠিক আছে, এবার দেখো আমরা জানি এই জায়গাটা সবসময় এখানে কি হবে? ডবল হবে। 5 দুগুণ 10, 5 দুগুণ 10। ঠিক আছে, এবার দেখো তো কত দিয়ে যেতে পারে? 2 দিয়ে ধরলাম। ঠিক আছে, এখানে যেটা লিখবো সেটা এখানেও লিখতে হবে। ঠিক আছে, এই স্টেপগুলো ফলো করলেই বর্গমূল করা হয়ে যাবে। এখানে যেটা লিখবো সেটা এখানে লিখতে হবে। তাহলে যদি 102কে যদি আমি এই যে 2 দিয়ে গুণ করি, 402, তাহলে কত হচ্ছে? 204। তো 3 দিয়ে কেন গেল না? কারণ 3 দিয়ে যদি গুণ করতাম 3 একে 3 হয়ে যেত, বড় হয়ে যেত। তাহলে 204। যেভাবে স্টেপগুলো দেখাচ্ছি ভালো করে করো, এরপরের অঙ্কগুলো করতে হবে। তাহলে 6 থেকে 4 দিলাম 2, 5। এবার আমরা কি জানি, এটা একটা সংখ্যা আছে না, এটা দুটোই বসবে, 2 5। ঠিক আছে, এবার এটা তো ডবল, এটা বসবেই। এবার কি হবে? এটার এবার ডবল হবে, 2 দুগুণ 4, 2 দুগুণ 4। ঠিক আছে, এবার দেখো 104কে এবার আর কত দিয়ে গুণ করলে এটা পাইতে পারি? তো দেখো একমাত্র 5 5 25 হয়, তাই তো? তাহলে 5 দিয়ে গুণ করলাম। তো যদি 1004 5কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে 5 5 25, 4 20, 21 22, 2 হাত থাকলো 1, 5 50, 52। ঠিক আছে, ঘিচিমিচি হয়ে গেল। আমি আবার গুণটা উপরে দেখিয়ে দিচ্ছি, 4 25 5 হাত থাকলো 2, 20 21 22, 2 2। আচ্ছা, বুঝতে পেরেছ? তাহলে এখানে বসে যাবে, এই যে 5টা এখানে বসে যাবে, বুঝেছো? এই জায়গাটা সবসময় ডবল হবে। যে এই 2 তো এখানে কত নিয়েছিলাম? 5 নিয়েছিলাম, ফার্স্টে নিয়েছিলাম 5, তাহলে 5-এর ডবল হয়ে গেল, এখানে ডবল হলো। ঠিক আছে, পরেরটা যখন স্টেপ যাব তখন এই জিনিসটা সেম বসবে, ডবলটা হবে এটা। ঠিক আছে, এবার এটা আবার উপরে বসবে, আবার সেম ডবল হবে। ঠিক আছে, 2 জায়গায় বসেছে, ডবল হলো। হ্যাঁ, বুঝতে পেরেছ? 5 2 জায়গায় বসলো, ডবল। ক্লিয়ার? তাহলে অ্যান্সার কত হলো? 525।